Dear aspirants, welcome to another tutorial of Baijit's classes. In today's class, we would talk about William Butler Yeats's The Wild Swans at COOLE. উইলিয়াম বাটলার ইয়েটস, যিনি একজন আইরিশ ড্রামাটিস্ট, পোয়েট এবং আইরিশ লিটারারি মুভমেন্ট এর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। He was one of the pioneer figures of Irish literary revival or movement. তো তার লেখা দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে কবিতাটি আজকে আমরা পড়ব। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে এই কবিতায় কবির পার্সোনাল লাইফ এর কিছু রেফারেন্স আমরা পাবো। অ্যান্ড এই কবিতায় যে কুলের কথা বলা হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি আ পার্ক ইন আয়ারল্যান্ড। এটা আয়ারল্যান্ডের একটি পার্ক। অ্যান্ড দিস পার্ক, কুলে পার্ক, is situated in Galway, was actually the home of Lady Augustine Gregory. Lady Augustine Gregory, ইনার নামটি এখানে ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ লেডি অগাস্টাইন গ্রেগরে ওয়াজ আ প্যাট্রন, দ্যাট ইজ আ সাপোর্টার অফ উইলিয়াম বাটলার ইয়েটস। লেডি অগাস্টাইন গ্রেগরে উইলিয়াম বাটলার ইয়েটসের একজন সাপোর্টার ছিলেন, ফ্রেন্ডও বলা যেতে পারে। এবং লেডি অগাস্টাইন গ্রেগরের যেটা রেসিডেন্স বা বসতবাটির যে লোকালিটি বা এলাকা, সেটাই প্রথমত কুলে এরিয়া বা লোকালিটি হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে সেটা স্টেট অকুপাইড হয়ে যায় এবং স্টেট এর একটা প্রপার্টিতে পরিণত হয়, এবং এখানে সেই কুলে পার্কের কথাই বলা হয়েছে। যদিও যখন কবি উইলিয়াম বাটলার ইয়েটস কুলে ভিজিট করেন, তখন সেটা লেডি অগাস্টাইন গ্রেগরের ব্যক্তিগত প্রপার্টি ছিল। তো সেখানে হি অবজার্ভড আ গুড মেনি নাম্বার অফ সোয়ান্স প্যাডলিং ইন দ্য লেক অফ দ্য কুলে পার্ক। সেখানে কুলে পার্কে তিনি অনেকগুলো, কুলে পার্কের একটা লেকের মধ্যে তিনি 59 সোয়ান্সকে তিনি দেখেছিলেন, যেগুলো জলের মধ্যে প্যাডলিং করছিল, জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তো ডাব্লিউ.বি. ইয়েটস এই কবিতাটি যখন লিখছেন, দেন হিজ এজ ওয়াজ 51। হি কম্পোজ দিস পোয়েম অ্যাট দ্য এজ অফ 51। এখানে ডাব্লিউ.বি. ইয়েটসের ছবি তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড দিস পোয়েম ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার 1916 অ্যান্ড হিজ এজ ওয়াজ 51 দেন। এই কবিতাটির ব্যাকগ্রাউন্ডটাও আমাদের একটু জানা প্রয়োজন। আমি যেমনটি বললাম যে কবিতাটার মধ্যে উই গেট রিফ্লেকশন টু হিজ পার্সোনাল লাইফ, হিজ ফেলিয়ার ইন হিজ রোমান্স অর লাভ অ্যাফেয়ার। তার রোমান্সের ক্ষেত্রে তার যে ফেলিওর বা ব্যর্থতা, সেটার বিষয় এখানে উঠে আসছে, তার রেফারেন্স এখানে আমরা পাবো। এবং অবশ্যই, অতি অবশ্যই, হি হ্যাজ এক্সপ্রেসড আ রিগ্রেট দ্যাট হি হ্যাজ গ্রোন ওল্ড নাও অর হি ইজ এজিং, তার বয়স হয়ে যাচ্ছে, অ্যান্ড হি ইজ মিসিং দ্য ডেজ অফ হিজ ইউথ ফুল অফ প্যাশন অ্যান্ড ভিগার। অতীতের তার যে জীবন, যখন তিনি যুবক ছিলেন, তারুণ্য তার মধ্যে ছিল, সেই বয়সটা তার ফিরে আসবে না, এই যে আক্ষেপটা, এটাও এখানে প্রকাশ পাচ্ছে। এবং আমরা যদি বলি এই কবিতাটি এক কথায় কী নিয়ে লেখা, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অর হোয়াট ডাজ দ্য পোয়েম থিমেটিক্যালি ডিল উইথ, তাহলে আমাদের বলতে হবে অবশ্যই দ্য ব্রেভিটি অফ হিউম্যান লাইফ, ব্রেভিটি অফ হিউম্যান লাইফ অর দ্য স্পেন অফ হিউম্যান লাইফ against the eternity of nature. তো আমরা এই কবিতার ব্যাকগ্রাউন্ডে একটু যাচ্ছি এখানে। অ্যাজ ইউ ক্যান সি হেয়ার, ইয়েটস রোড দিস পোয়েম ইন 1916, যেমনটি বললাম, যখন তার বয়স ছিল 51। অ্যান্ড তিনি এই কবিতাটি তার ব্যক্তিগত জীবনের কথা বলেছেন। আর আসলে 1916 সালে এই কবিতাটি লেখা হয়, এবং 1916 সালেই কবির প্রেমিকা, যার নাম ছিল মড গন, ওয়াজ উইডোড। অ্যাকচুয়ালি এখানে একটু ভেঙেই বলা দরকার, সেটা হলো যে ডাব্লিউ.বি. ইয়েটস অ্যাকচুয়ালি প্রপোজড উইমেন নেমড মড গন, বাট হি ওয়াজ রিজেক্টেড। মড গন ডিড নট অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল অফ লাভ। she married someone else or she got married to someone else, এবং লেটার অন এই মড গন এই বছরই 1916 সালে মড গন কিন্তু বিধবা হন, কারণ তার স্বামী, হার হাজব্যান্ড মেজর জন ম্যাকব্রাইড,
তাকে কিন্তু এক্সিকিউট করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট বিকজ অফ হিজ ইনভলভমেন্ট ইন দ্য ইস্টার রাইজিং মুভমেন্টে তার স্বামীর নাম যেহেতু জড়িত ছিল, দ্যাটস ওয়াই হি ওয়াজ এক্সিকিউটেড। তো 1916 সালে মর্গন লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড মর্গন ওয়েন্ট টু ফ্রান্স টু ওয়ার্ক অ্যাজ আ নার্স উইথ দ্য ওয়ার ওন্ডেড অ্যান্ড ইয়েটস ফলোড হার। এবং ইয়েটস পরবর্তীতে সে বছর যখন জানতে পারলেন যে মর্গন এখন একা, তার স্বামী মারা গেছেন, তখন তিনি তার সঙ্গে দেখা করার জন্য ফ্রান্সে যান। অ্যান্ড দেয়ার অলসো W.B. Yeats proposed to Morgan. Once again he was rejected or refused. And finally in the year 1917 Yeats married Georgian Hyde Lees. তিনি 1917 সালে জর্জিয়ান হাইড লিসকে বিয়ে করেন অ্যান্ড মুভড ইনটু থুরবালিলি আ হাউস নিয়ার কুলে পার্ক। পরবর্তী 1917 সালে তিনি জর্জিয়ানা হাইড লিসকে বিয়ে করেন এবং কুলে পার্কে চলে যান এবং সেখানে একটা বাড়িতে তিনি গট সেটেলড। তো এবারে আমরা কবিতাটিতে আসছি। দ্য ওয়াইল্ড সোয়ান্স এট কুলে। Here the swans have been called wild, not because they are birds, not because they are living or they are staying in a park or in a wild sanctuary or something, but more because to indicate to the fact that how young the swans are, how active the swans are, এটাকে বোঝানোর জন্যই এখানে মূলত ওয়াইল্ড কথাটি ব্যবহার করা হয়েছে। এবারে কবিতাটি দেখো। লেটস বিগিন উইথ ফার্স্ট স্ট্যাঞ্জা। দ্য ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি, দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই। অটামে যেমনটা হয় যে গাছগুলোতে অটমের প্রভাব বা প্রকোপ চোখে পড়ছে, পথঘাট শুষ্ক। আন্ডার দ্য অক্টোবর টুইলাইট দ্য ওয়াটার মিরর্স আর স্টিল স্কাই। এবং সেই কুলে পার্কে যে লেক রয়েছে সেই লেকের জলটা একদম শান্ত এবং সেই শান্ত জলে আকাশটা রিফ্লেক্ট হচ্ছে। মিরর্স আর স্টিল স্কাই, এখানে বলে দিই মিরর্স আর স্টিল স্কাই, এখানে স্টিল স্কাই ইজ অ্যান এক্সাম্পল অফ এলিটারেশন। এই ভিডিওটা শুনলে তোমাদের একই সঙ্গে এমসিকিউর প্রিপারেশন হয়ে যাবে। মিরর্স আর স্টিল স্কাই, যদিও আমি এমসিকিউ নিয়ে আই এম গোয়িং টু ব্রিং অ্যান অ্যানাদার ভিডিও দ্যাট উড ডিল সেপারেটলি উইথ এমসিকিউ কোয়েশ্চেন্স, দ্যাটস অ্যানাদার থিং। তো মিরর্স আর স্টিল স্কাই মানে হলো যেখানে অন দ্য প্লেসিড ওয়াটার, কাম ওয়াটার অফ দ্য লেক, দ্য স্কাই রিফ্লেক্টস, আকাশের ছবিটা প্রতিফলিত হচ্ছে। আর what is the season mentioned in the poem? That is autumn. And which month has been mentioned in this poem? That is October. তাহলে এই কি নোটসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কি থিংসগুলো, কি ফ্যাক্টরসগুলো। দ্য নেম অফ দ্য মান্থ ইজ অটাম, দ্য নেম অফ দ্য season is autumn, sorry, the name of the month is October. And which figure of speech does this phrase contain or line contain? Mirrors are still sky. এখানে still sky is an example of alliteration. Upon the brimming water among the stones are 9 and 50 swans. তাহলে ওই যে ওই লেকটার অবস্থা কেমন ছিল? The lake was full with water to the brim. ওই লেকটা একদম কানায় কানায় জলে ভর্তি ছিল। The lake was full to the brim. অ্যান্ড জলটা তাহলে শান্ত ছিল, তার প্রমাণ হচ্ছে দ্য স্কাই ওয়াজ রিফ্লেক্টিং অন দ্য ওয়াটার, এটা। আর দ্বিতীয় কথা, ওয়াজ দ্য ওয়াটার অপেক অর ক্লিয়ার, জলটা কি স্বচ্ছ ছিল, ট্রান্সপারেন্ট ছিল? হ্যাঁ, কেন? বিকজ আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস, ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস মানে হলো জলের তলায়, দ্য ফ্লোর অফ দ্য on the floor of the lake the stones were visible, the stones were there and those stones were visible, এবং জলের তলার পাথরগুলো দেখা যাচ্ছিল। তার মানে জলটা শান্ত ছিল, আর শান্ত জল না হলে তো রিফ্লেক্ট হবে না। অ্যান্ড আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস আর 9 and 50 swans, তাহলে সেখানে কয়টা সোয়ান্স ছিল? দেয়ার ওয়ার 9 and 50 swans, 9 and 50, তার মানে 59 swans। এখানে দ্য ইউজ অফ দ্য নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ it's an odd number, 9 and 50, that is 59 swans. আর এই odd numberটা somehow suggests or indicates to the fact of
টু দ্য ফ্যাক্ট অফ ইনকমপ্লিটনেস, অসম্পূর্ণতা, এটা কোথাও যেন অসম্পূর্ণতার দিকে ইঙ্গিত করছে। And as we all know, and we would agree that we would always think that our life is not complete. Our life always runs in lack. আমাদের জীবনে আমরা কখনোই সন্তুষ্ট না, কখনোই আমরা বলবো না যে আমরা সব কিছু পেয়ে গেছি। একটা ল্যাক কোথাও না কোথাও আমাদের জীবনে থাকেই, এবং সব কিছু আমাদের পাওয়া হয় না বা করে হওয়া ওঠে না। তো এই যে অসম্পূর্ণতাটা, দ্য ল্যাক, ইট সাজেস্ট টু দ্য ল্যাক অর ইট সাজেস্ট টু দ্য ইনকমপ্লিটনেস। কবির জীবনের যে ইনকমপ্লিটনেস, যে তার প্রেমিকাকে পাওয়া হয়নি মর্গনকে, এবং তার জীবনটাকে ঠিকমতো তিনি উপভোগ করতে পারলেন না, তার যৌবন বা তারুণ্য চলে গেল, বাট নাও হি ইজ গ্রোয়িং ওল্ড। তাহলে এই আক্ষেপ, এই রিগ্রেটটা, এই অডনেসটা সামহাউ গেটস রিফ্লেক্টেড ইন দিস লাইন। তোমরা যারা চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখানে একাডেমিক্স রিলেটেড, WBSLST প্রিপারেশন রিলেটেড সমস্ত ভিডিওস আপলোড করা হবে। Thank you so much for watching, and please subscribe the channel. Moving on to the next stanza. The 19th autumn has come upon me. এখানে অনেকেই ভুল করে। Is the poet visiting the COOLE Park for the first time in his life? No. He had already visited this place many years ago. Now again he has come to visit the place after 19 years. কখনই বলা যাবে না the poet is 19 years old. না, কবি 19 বছর আগে এই জায়গাতে আরও একবার এসেছিলেন। নাও হি ইজ ভিজিটিং দ্য সেম প্লেস আফটার 19 ইয়ার্স। আবারও তিনি 19 বছর পরে, আফটার 19 বছর পরে তিনি জায়গাটি হি ইজ রিভিজিটিং। দ্য 19th অটাম হ্যাজ কাম আপন মি, তার মানে এর মাঝে 19টা অটাম তার জীবনে এসেছিল। মানে হি ইজ রেফারিং দ্যাট, হি ইজ সেইং দ্যাট হি হ্যাজ পাস্ট 19 ইয়ার্স ইন বিটুইন। সেই প্রথমবার আসা এবং তারপরে আজকের এই আসা, এই দুটো আগমনের মাঝে 19টা অটাম চলে গেছে। মানে তিনি তার এই যে বয়সটির কথা বলছেন, মানে তার যে সময়টা জীবন থেকে চলে গেল সেটার কথা বলছেন। এখানে একটা ক্রস রেফারেন্স আসতেই পারে, এরকমই একটা সিমিলার লাইন। উই ফাইন্ড সাচ আ সিমিলার লাইন ইন অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট অর সিগনিফিক্যান্ট পোয়েম অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত কবিতায়, যে কবিতাটি আমি এখানে কভার করেছি ডিটেলসে উইথ ইনক্লুডিং MCQ, সেখানে কিন্তু এই একই কথা, সিমিলার কথা এসেছে। আশা করি তোমরা বুঝতে পারছ। সেটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা টিনটন এবি কবিতায় কবি কথাটি বলছেন, 5 years have passed, 5 summers with the length of 5 long winters। তো এটা কিন্তু সিমিলার ক্রস রেফারেন্স হিসেবে আমরা ইউজ করতে পারি। তো দেন 19th autumn has come upon me since I first made my count। তো তিনি আজ 19 বছর পর এখানে এসেছেন। Since I first made my count, I saw before I had well finished all suddenly mount। তো scatter wheeling in a great broken ring upon their clamorous wings। আরেকবার পড়ছি, the 19th autumn has come upon me since I first made my count, I saw before I had well finished all suddenly mount and scatter wheeling in great broken rings upon their clamorous wings। বলছে যে সমস্ত পাখিগুলো গুণে শেষ করার আগেই পাখিগুলো কী হলো? পাখিগুলো উড়ে গেছিল। অল সাডেনলি মাউন্ট, সমস্ত পাখিগুলোকে বা সোয়ান্সগুলোকে কাউন্ট করার আগেই হঠাৎ করে সব পাখিগুলো উড়ে যায়। অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন আ গ্রেট ব্রোকেন রিংস, এবং আকাশে সেগুলো রিং এর আকারে, যদিও সেটা ব্রোকেন রিংস মানে সম্পূর্ণ রিংয়ে না, পাখিরা যেভাবে উড়ে সেভাবে সেটা উড়ে চলে যায়। আপন দেয়ার ক্ল্যামারাস উইংস, এবং বাতাসে আওয়াজ করতে করতে, মানে পাখিরা যখন উড়ে যায় তখন বাতাসে মানে ডানা ঝাপটানোর বা বাতাস কাটার একটা শঁ শঁ শব্দ হয়, সেরকম শব্দ করে পাখিগুলো তখন উড়ে গেছিল। মুভিং অন টু থার্ড স্ট্যান্জার, আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স। বলছে হিয়ার দ্য পোয়েট ইজ রেফারিং টু দ্য ওয়াইল্ড সোয়ান্স। বাই ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স দ্য পোয়েট ইজ রেফারিং টু দ্য ওয়াইল্ড সোয়ান্স। বলছে আমি এই ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্সগুলো দেখে ভাবি, I have looked upon those brilliant creatures. The brilliant creatures stand for none other than the swans. এখানে brilliant creatures বলতে সোয়ান্সের কথা বলা হয়েছে। Why does the poet call them brilliant? Because কবি মনে করছেন, according to the poet, as if they never grow old, তারা বুড়ো হচ্ছে না। They are as young, as tender, as active as they had been। তারা যেমন আগেও টেন্ডার ছিল, অ্যাক্টিভ ছিল, ইয়াং ছিল, আজও যেন তারা তেমনই আছে।
দ্যাটস ওয়াই দ্য পোয়েট হ্যাজ কল্ড দেম ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স। আর নাও মাই হার্ট ইজ সোর, এটা দেখে কবির মন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। দ্য পোয়েট ইজ গেটিং মোর আপসেট, মোর ডিপ্রেসড। ইট মেক্স দ্য পোয়েট ফিল আপসেট। হোয়াই? নাও মাই হার্ট ইজ সোর, এটা দেখেই যে দিস ওয়ান্স আর নট গেটিং ওল্ড, নট গ্রোয়িং ওল্ড, দে আর ইয়াং, এনার্জেটিক, অ্যাক্টিভ, whereas me as a human is growing old, has grown old. তাহলে এই যে কন্ট্রাস্ট, দিস ভেরি কন্ট্রাস্ট মেক্স দ্য পোয়েট ফিল আনহ্যাপি অর আপসেট। সেই জন্য তিনি বলছেন নাও মাই হার্ট ইজ সোর। তিনি আরও বলছেন অলস চেঞ্জড, অলস মিনস all has changed since I hearing at twilight the first time on this shore. গতবার, এর আগের বার, সেই সময় যখন আমি এখানে এসে পৌঁছেছিলাম, সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত এভরিথিং হ্যাজ চেঞ্জড, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব পাল্টে গেছে। আই হ্যাভ অলসো চেঞ্জড ফ্রম ইউথ, আই এম টার্নিং ইন্টু আ ওল্ড ম্যান। দ্য বেল বিট অফ দেয়ার উইংস অ্যাবাভ মাই হেড ট্রোড উইথ আ লাইটার ট্রেড। বলছে দ্য বেল বিট অফ দেয়ার উইংস অ্যাবাভ মাই হেড, এই পাখিগুলো আওয়াজ করে আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেছিল। ট্রড উইথ আ লাইটার ট্রেড, বলছে সে সময় কিন্তু আমিও, সে সময় যখন এসেছিলাম, হোয়েন আই কেম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, অ্যাট দ্যাট টাইম লাইফ ওয়াজ, মাই মুভমেন্ট ইন লাইফ ওয়াজ অলসো ইজি। ট্রড উইথ আ লাইটার ট্রেড, সে সময় সেই দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছিল এবং আমি আনন্দের সাথে বাড়ি ফিরে গেছিলাম। আই ওয়েন্ট হোম উইথ হ্যাপিনেস ইন মাই হার্ট উইথ লাইটার ট্রেড। কিন্তু আজ আমি হালকা মনে বাড়ি ফিরে যেতে পারবো না, বিষণ্ণতা নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। বিকজ টুডে আই অ্যাম ফেসিং দ্য রিয়ালিটি দ্যাট ইয়েস আই হ্যাভ গ্রোন ওল্ড অর আই এম গ্রোয়িং ওল্ড। নাও মুভিং অন টু দ্য নেক্সট স্ট্যাঞ্জা, যেটা কবিকে আরও বেশি এই পার্থক্যটা, এই কন্ট্রাস্টটা দেখাবে, সেটা হলো unwearied still lover by lover the paddle in the cold companional streams or climb the air। বলছে এই পাখিগুলো, এই সোয়ান্সগুলো, দে আর স্টিল আনওয়ারিড, তারা অক্লান্ত এখনও। তার কি সুন্দর অক্লান্ত, তারা ক্লান্ত হয় না, বয়সের ভারে তারা নুয়ে যায় না। লাভার বাই লাভার, ইস জোড়ায় জোড়ায়, হ্যাঁ, রাজহংস রাজহংসী জোড়ায় জোড়ায়, হাউ দে আর প্যাডলিং ইন দ্য কোল্ড ওয়াটার, তারা কীভাবে এই জলের মধ্যে জোড়ায় জোড়ায় প্যাডলিং করে বেড়াচ্ছে। কম্পেনিয়নেবল স্ট্রিমস, আর এই স্ট্রিম, এই জলাশয়টাও, এই লেকটাও তাদের জন্য একটা পারফেক্ট অ্যাটমসফিয়ার, মানে এদের জন্য পরিস্থিতিও অনুকূল, ভালোবাসার জন্য, সঙ্গী নির্বাচনের জন্য, বাস করার জন্য পিসফুলি পরিবেশটাও অনুকূল, সব কিছু এদের পক্ষে অনুকূল। অথচ কবি বলতে চাইছেন যে হিজ রোম্যান্স ডিড নট গেট সাকসেস, হি ওয়াজ নট সাকসেসফুল ইন উইনিং দ্য হার্ট অফ হার রোম্যান্স, হি ওয়াজ নট সাকসেসফুল, নাথিং ওয়াজ ইন হিজ ফেভার। এই বিষয়টা আমরা কিন্তু নেপথ্যে এটা আমরা ভাববো। আনওয়ারিড স্টিল লাভার বাই লাভার দে প্যাডেলড ইন দ্য কোল্ড কম্পেনিয়নেবল স্ট্রিমস ক্লাইম দ্য এয়ার, তারা জোড়ায় জোড়ায় জলেও ঘুরছে, জোড়ায় জোড়ায় তারা আকাশেও উড়ে বেড়াচ্ছে। দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, কই তাদের মন তো বুড়ো হয়নি, তারা তো বুড়ো হয়ে যায়নি, তাদের জোশ, তাদের উদ্দীপনা, দেয়ার ভিগর, দেয়ার এনার্জি, দেয়ার প্যাশন, নাথিং হ্যাভ গ্রোন ওল্ড। এই জন্যই প্যাশন অর কনকোয়েস্ট ওয়ান্ডার হোয়ার দে উইল অ্যাটেন্ড আপন দেম স্টিল, তারা যেখানেই যায় তারা একই রকমভাবে অ্যাক্টিভ, হোয়ার এভার দে গো দে আর অ্যাক্টিভ, দে আর ইকুয়ালি অ্যাক্টিভ, দে আর ইকুয়ালি এনার্জেটিক, young, passionate, unlike the poet. Now moving on to the last stanza, but very significant one. But now they drift on the still water, mysterious, beautiful. বলছি এরা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। They are the mysterious creatures. They are the beautiful creatures. তাহলে দেখো, the poet has used several adjectives here or describing words here to explain or to describe the birds, দ্যাট ইজ দ্য সোয়ান্সগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি অনেকগুলো ডেসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভস এখানে ব্যবহার করেছেন। প্রথমত তিনি তাদেরকে ওয়াইল্ড বলেছেন, কারণটি বললাম। তারপরে তিনি তাদেরকে ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলেছেন। তারপরে তিনি তাদেরকে বিউটিফুল বলছেন, আবার একই সঙ্গে মিস্টিরিয়াস বলছেন।
মিস্টিরিয়াস কেন? হোয়াই ডাজ হি কল দ্য মিস্টিরিয়াস? বিকজ দ্য পোয়েট ইজ নট আন্ডারস্ট্যান্ডিং, দ্য পোয়েট ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ক্যান দে বি সো ইয়াং অ্যান্ড এনার্জেটিক অ্যান্ড ভিগারাস অ্যান্ড প্যাশনেট। কী করে পারছে তারা এইভাবে এনার্জেটিক হয়ে থাকতে, প্যাশনেট হয়ে থাকতে, এভার ইউথ হয়ে থাকতে? দ্যাটস ওয়াই হি হ্যাজ কল্ড দ্যাম মিস্টিরিয়াস। এবং হোয়াট রাশেস উইল দে বিল্ড, বাট হোয়াট লেকস এজ অর পুল? আজ এখানে আছে, কাল না জানি কোথায় তারা যাবে, কোন পুলে না জানি তারা থাকবে। ডেলাইট মেনসেস আই হোয়েন আই অ্যাওয়েক সামডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে। কাল হয়তো আমি দেখব যে এরা আজ এখানে আছে, কিন্তু কাল হয়তো দেখব তারা এখানে নেই, অন্য কোথাও গিয়ে, অন্য কোনো পুলে গিয়ে বা লেকে গিয়ে সেখানে বাসা বেঁধেছে। অ্যান্ড দে উড বি ডেলাইটিং দ্য আদার পিপল, সেখানে গিয়ে তারা অন্য মানুষকে ডেলাইট দেবে। সো দিস ইজ দ্য পোয়েম। দ্য পোয়েম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সাচ এ নাইস পোয়েম। তোমরা কবিতাটি খুব ভালো করে পড়ো এবং এর পরবর্তীতে এটার উপরে বেস করে এমসিকিউ কোয়েশ্চেন্স আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল।